একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। প্রথম অধিবেশনে নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি হুইপ নিয়োগ করা হবে। গঠিত হবে মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটিগুলো। নিয়ম অনুযায়ী একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অধিবেশনের শুরুতেই হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এরপর কিছু সময় অধিবেশন মুলতবি থাকবে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। তারপর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে আবার অধিবেশন শুরু হবে। দশম সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ থাকায় এ পদে প্রবীণ পার্লামেন্টারিয়ান বেগম মতিয়া চৌধুরীকে দেখা যেতে পারে। চিফ হুইপ পদে টানা 6 বারের নির্বাচিত সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটনের নামও শোনা যাচ্ছে। নবম সংসদে হুইপ ছিলেন তিনি। ডক্টর শিরিন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদেও স্পিকার থাকছেন, তবে পরিবর্তন আসতে পারে ডেপুটি স্পিকারের ক্ষেত্রে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেই কাটবে প্রথম অধিবেশন। এছাড়া গঠন করা হবে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটিগুলো। তাহসিনা জেসি, টিবিসি নিউজ, ঢাকা। আজ বিকেলে বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী তাহসিনা জেসি। এ বিষয়ে আরো জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। জেসি, আমাদের জানাবেন যে বিকেলেই তো সংসদ অধিবেশন বসছে, তো সার্বিক প্রস্তুতি কি? আরেকটি বিষয় জানাবেন যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের যে শরিক দল আছে তারা সংসদের কোন দিকে বসবেন, সরকারি দলের দিকে না বিরোধী দলের দিকে? আজ যেহেতু সংসদের প্রথম অধিবেশন বসছে, সেহেতু স্বভাবতই পুরো সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর আমরা দেখতে পাচ্ছি। এবং বেশ কিছুক্ষণ আগে থেকেই একাদশ জাতীয় সংসদের যে নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা সংসদ ভবনের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছেন। যেহেতু বছরের প্রথম অধিবেশন এবং একাদশ সংসদের প্রথম অধিবেশন, সেহেতু স্বভাবতই এই সংসদের প্রথম সংসদের যে সংসদীয় কমিটি রয়েছে আওয়ামী লীগের, সেই সংসদীয় কমিটির বৈঠক রয়েছে এবং এই বৈঠকের মাধ্যমেই নির্ধারণ করা হবে এই সংসদের মেয়াদকাল এবং কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়টি। আর এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু বছরের প্রথম দিন এবং একাদশ সংসদের প্রথম অধিবেশন এবং সেই হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই একাদশ সংসদের প্রথম অধিবেশনে তার বক্তব্য রাখবেন। তার সন্ধ্যা 6:15 তার বক্তব্য প্রদানের কথা রয়েছে একাদশ জাতীয় সংসদের অধিবেশনে। আর আপনারা জানেন যে রাষ্ট্রপতি তার বক্তব্যে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো তুলে ধরবেন এবং সেই উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি নবনির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তাদেরকে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন সেই অধিবেশনে। এবং এই অধিবেশনে নির্বাচন করা হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। আমরা যতদূর জানতে পেরেছি যে স্পিকার পদে ডক্টর শিরিন শারমিন চৌধুরী অপরিবর্তিত থাকছেন এবং ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বি মিয়া তিনিও অপরিবর্তিত থাকছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এছাড়া সংসদের অধিবেশনে পুরনো রেওয়াজ অনুযায়ী যে শোক প্রস্তাব গ্রহণ করা হয় সেই শোক প্রস্তাব গ্রহণ করা হবে। আপনারা জানেন যে কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম এবং টাঙ্গাইল 6 আসনের সংসদ সদস্য ছিলেন আব্দুল বাতেন, তারা দুজনই মৃত্যুবরণ করেছেন। তাদের উপর শোক প্রস্তাব আনা হবে এবং এই সংসদেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন কিছুক্ষণ মুলতবি করা হবে এবং এই ফাঁকে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনই রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে শপথ গ্রহণ করবেন এবং তারপর আবার সংসদ অধিবেশন শুরু হবে এবং সেই অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বক্তব্য রাখবেন। এখন পর্যন্ত এইটুকুই আমরা সংসদের কার্যসূচি জানতে পেরেছি। আর এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে যারা হুইপ এবং চিফ হুইপ পদে আসবেন তাদেরও নাম কিছুটা শোনা যাচ্ছে, তবে যে সংসদীয় কমিটি বৈঠক হবে সেখানে হয়তো চূড়ান্তভাবে জানা যাবে যে চিফ হুইপ পদে, সংসদ উপনেতা পদে এবং অন্যান্য যে হুইপের পদগুলি রয়েছে সেই পদগুলোতে কারা আসবেন। তো হয়তো আরো কিছুক্ষণ পরে আমরা আপনাদেরকে সেই চূড়ান্ত নামগুলো জানিয়ে দিতে পারবো। ইব্রাহিম। জেসি, আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। সংসদ অধিবেশনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তাহসিনা জেসি।
একাদশ জাতীয় সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রতিবাদে আয়োজিত 1 ঘণ্টার মানববন্ধনে কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে সারি বেঁধে দাঁড়ানো মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। তারা বলেন 30শে ডিসেম্বর নয়, ভোট হয়েছে 29 তারিখ রাতে, তাই এই ভুয়া ভোটে সংসদের কোনো বৈধতা নেই। নির্বাচনের সাথে সাথেই বলেছি যে আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি, এবং তখনই আমরা বলেছিলাম যে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে রায়, সেই রায়কে দিয়ে একটি সরকার গঠন করতে হবে। আজকে আমরা আবার সেই দাবির পুনরাবৃত্তি করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ভূমিকা রাখার জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। সিসি বলেন, উপজেলা নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কাঠামোগত দিক থেকে খুব একটা পার্থক্য নেই। স্থায়ীভাবে হওয়ায় এই নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেজন্য নির্বাচন কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সিসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের 6টি নির্বাচনী আসনে ইভিএম ব্যবহার করা হয়েছিল। এ সময় ইভিএম ব্যবহারে কোথাও কোথাও ভুল ত্রুটিও অসুবিধা হয়েছিল, তবে এবার সেসব ভুল ত্রুটি শুধরে সঠিকভাবে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএম ব্যবহার করতে পারলে নির্বাচনে যেসব অনিয়ম হয় তার বেশিরভাগ বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন সিইসি। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আপনাদের ভূমিকা দৃঢ় ছিল এবং নিরপেক্ষ ছিল। এবারেও আপনাদের সেরকম ভূমিকা নিরপেক্ষ, দৃঢ় এবং নির্বাচনমুখী হবে। ইভিএম ব্যবহারে যতটুকু ভুল ত্রুটি ছিল 2-3টা কেন্দ্রে, সে কি ভুল ছিল সেগুলো আপনাদের শনাক্ত করতে হবে এবং সে ভুলগুলো শুধরানোর জন্য সুষ্ঠুভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত বলে এক বিবৃতি দিয়েছেন, জানানো হয়েছে। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের 284 ধারা অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী অথবা 3 জনের প্রার্থী তালিকা আগামী 3রা ফেব্রুয়ারির মধ্যে ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে পাঠাতে হবে। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে টিআইয়ের প্রতিবেদন ত্রুটিপূর্ণ, এর মাধ্যমে দেশ ও জাতিকে হেয় করা হয়েছে। দুপুরে সচিবালয়ে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ত্রুটিপূর্ণ পদ্ধতি, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ পদ্ধতি এবং কিছু মানুষের মন গড়া প্রতিবেদনের ভিত্তিতে দেশকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, দেশের মানুষকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং বিরোধী রাজনৈতিকগুলোকে রাজনৈতিক হাতিয়ার তুলে দেওয়ার উদ্দেশ্যে তারা এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে আমরা মনে করি। সঞ্জিত স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং সেন্টার খোলা রাখলে আইনি ব্যবস্থা না হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আয়োজিত ব্রিফিংয়ে অভিভাবকদের কারো ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। সবার সম্মিলিত প্রয়াসে এই প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার মতো জঘন্য অপরাধ এটি খুব শীঘ্রই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। কোচিং সেন্টার তো সরকার বন্ধই করে দিয়েছে 1 মাসের জন্য। তো আমরা খেয়াল রাখবো যে কেউ কোচিং সেন্টার বন্ধ হওয়ার পরেও কোনো ধরনের কোনো চেষ্টা করে কিনা, সেটা আমাদের গোয়েন্দা নজরদারির মধ্যে আছে। মহানগরে কোনো ধরনের মাদকের অস্তিত্ব থাকবে না, পুলিশ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশের সদর দপ্তরে পুলিশ সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে নির্মূলেও কাজ অব্যাহত আছে বলে জানান তিনি। এই মহানগরীর মাটি থেকে সন্ত্রাস জঙ্গিবাদের
শিকড়কে উপড়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। মাদক বিপণনের সাথে যারা জড়িত তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। পুলিশের সদস্য তারাও যদি এর সাথে জড়িত থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শুরুর পর কৌশল পাল্টেছে মাদক ব্যবসায়ীরা। আগে চট্টগ্রাম ও টেকনাফ দিয়ে মাদক আসলেও এখন দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকছে ইয়াবা। এমনকি রং পাল্টে নানা কৌশলে নতুন মাদক নিয়ে আসছে ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, মাদক পাচার বন্ধে অভিযানের পাশাপাশি বৃদ্ধি করতে হবে সামাজিক সচেতনতা। ইয়াবার বিরুদ্ধে অব্যাহত অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভাবনায় ফেলে দেয় নতুন মাদক খাত। এটিও আসছে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা সহ বন্দর দিয়ে। আর পাচারকারীরা রং বদলে সাদা রঙের ইয়াবা নিয়ে আসছেন দেশে। সেই সাথে মাদক বহনে চলছে নিত্য নতুন কৌশল। এরই মধ্যে মাদক পাচারের রুটও পরিবর্তন করেছে ব্যবসায়ীরা। আগে যেখানে চট্টগ্রাম ও টেকনাফ হয়ে সমুদ্র পথে ইয়াবা আসত, সেখানে বর্তমানে দেশের অন্তত 20টি সীমান্ত পথে আসছে এই মাদক। তাই এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিরুট হয়ে গেলে, এই চেঞ্জ হলে একটু তো নতুনভাবে হলে একটু ডিফিকাল্ট হয়, বাট সেই তথ্যগুলি আমাদের সবার কাছে আছে। আর ফিশিং ট্রলার বলেন, অন্যান্য কাজে যেগুলি থাকে, এগুলি হিউজ ভলিউমের, প্রত্যেকটাকে চেক করা সম্ভব হয় না। আরও অনেক কৌশলে নিয়ে আসে, তারপরেও ধরা তো পড়ছে। তবে মাদক পাচার কমাতে সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর পাশাপাশি ওইসব এলাকায় মানুষের মাঝে মাদকের ভয়াবহতা তুলে ধরার কথা বলছেন বিশেষজ্ঞরা। যত আপনি ক্রসফায়ারের কথা বলেন, যত আপনি জেল জরিমানার কথা বলেন, সেটা কিন্তু কাজ করবে যদি আপনি সেখানে তাকে একটা সামাজিক আন্দোলন তৈরি করতে না পারেন। মাদক নির্মূলে একটা টাস্ক ফোর্স করা দরকার, যেটা কাজ হচ্ছে সব মিলে সব প্রতিষ্ঠানকে একত্র করে একটা মাদক নির্মূল অভিযানে যাওয়া। এখন র্যাব এক জায়গায় কাজ করছে, পুলিশ এক জায়গায় কাজ করছে, বিজিবি এক জায়গায় কাজ করছে। আমার মনে হয় সেখানে একটা সমন্বয়হীনতা বলবো না, কিন্তু সমন্বয়ের একটা অভাব আমরা দেখি। মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সরকারি চাকরিতেও ডোপ টেস্ট করার প্রস্তুতি চলছে। সেই সাথে ভ্রাম্যমাণ মাদক সেবীদের নিয়েও ভাবছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ডোপ টেস্টের মাধ্যমে যখন মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হবে, তার সরকারি চাকরি হবে না, বেসরকারি পর্যায়েও তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। ফলে একটি মনস্তাত্ত্বিক বাধা তৈরি হয়ে যাবে। এভাবে আমরা ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলোর মধ্যে এই আইনের সহযোগিতায় আমরা পরিবর্তন আনতে সক্ষম হব বলে বিশ্বাস করছি। আর নতুন বছরে অভিযান জোরদার করতে আরও দক্ষ জনবল নিয়োগ ও নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করা হবে বলেও জানানো হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রশংসা করেছে ভিয়েতনামের একটি প্রতিনিধি দল। বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তার নেতৃত্বের প্রশংসা করেন তারা। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে তাদের কথা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সকাল 11টায় সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রয়েছে প্রায় 3 দশক। এতদিন নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে কোনো ছাত্র প্রতিনিধিও নেই। বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল পরিবেশ বজায় ও শিক্ষার্থীদের দাবি পূরণে চাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর গত 50 বছরে মাত্র 6 বার চাকসু নির্বাচন হয়েছে। 1990 সালে সর্বশেষ নির্বাচন হয়। পরে শিবির ক্যাডারদের হাতে ছাত্র ঐক্য নেতা ফারুকুজ্জামান খুন হওয়ায় সংসদের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সম্প্রতি ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর দাবি উঠেছে ছাত্র সংসদের নির্বাচনের। যদি চাকসু নির্বাচন হয়, স্টুডেন্টদের জন্য ভালো হবে, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে। সে অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কথা বলে একটা জায়গা তৈরি হবে যদি চাকসুটা নির্বাচন হয়। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য নির্বাচনের বিকল্প নেই বলে জানায় ছাত্র সংগঠনগুলো। চাকসু নির্বাচন না থাকার কারণে সহিংসতা কিন্তু বেশি হচ্ছে। সহিংসতা বলে চাকসু নির্বাচন আটকাইয়া রাখাটা আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। এখানে প্রশাসনের সদিচ্ছার প্রধান অভাব। প্রশাসন চাইলেই চাকসু নির্বাচন করা যায়। ছাত্রলীগের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই এতদিন চাকসু নির্বাচন হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে স্বাধীনতা বিরোধী শক্তি এই মৌলবাদী জামাত শিবিরের একটা আখড়া ছিল। সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে গলা টিপে মারার জন্যই চাকসু নির্বাচন এতদিন অনুষ্ঠিত হতে দেয়নি। অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচন দেওয়া হয়নি বলে জানান উপাচার্য।
শিক্ষার্থীদের পক্ষ থেকে, সকল ছাত্রের পক্ষ থেকে একটা অঙ্গীকার আমাকে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বর্তমান পরিবেশকে বিনষ্ট করতে পারে এমন কোনো কর্মকাণ্ড হবে না এই নির্বাচন অনুষ্ঠানের ফলে। তাহলে আমি নির্বাচন দিয়ে প্রস্তুত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে আশা সব পক্ষের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ না থাকলেও প্রায় 11 বছর ধরে শিক্ষার্থীদের কাছ থেকে এই সংসদের নামে আদায় করা হচ্ছে ফি। অথচ প্রতিষ্ঠানটির আইনে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠন প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। এই অবস্থায় আইন প্রণয়নের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান ছাত্রনেতারা। ছাত্র সংসদ না থাকলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা করে ফি নেওয়া হয়। সে হিসেবে প্রায় 11 বছরে 10,947 জন শিক্ষার্থীর কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদায় করেছে প্রায় 22 লাখ টাকা। তবে বিশ্ববিদ্যালয়ের কোন খাতে এই টাকা ব্যয় হয় তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের কাছে। যৌক্তিক অযৌক্তিক যেটাই বলেন না কেন, যেহেতু একটা ট্রেডিশন বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু চলতে হয়, একটা পার্ট দিয়ে শুধু বিশ্ববিদ্যালয় চলে না। ছাত্র সংসদের নামে যে অর্থটা গ্রহণ করা হয় এখানে, সেটা নিশ্চয়ই ছাত্রদের কল্যাণার্থেই কোনো না কোনোভাবে ব্যবহৃত হয়ে থাকে। 2008 সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত ছাত্র সংসদ গঠনে কোনো কাঠামো দাঁড় করাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অবস্থায় আইন প্রণয়নের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন ছাত্র নেতারা। নেতৃত্বের বিকাশ ঘটে, ছাত্র নেতৃত্ব হয়, সৃষ্টি হয়, নতুন নেতৃত্ব সৃষ্টি হয় যারা ভবিষ্যতে দেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারে। এখানে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছাত্র সংসদ নির্বাচন না থাকার কারণে ছাত্ররা এখানে তাদের যে দাবিগুলো প্রশাসনের কাছে ঠিকভাবে উত্থাপন করতে পারছে না। ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রদের এই দাবিগুলো নিয়ে তারা প্রশাসনের কাছে উত্থাপন করতে পারবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ থাকা জরুরি বলে মনে করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য হলেও এখানে ছাত্র সংসদ থাকা জরুরি। আমি মনে করি যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2009 সালের 29 নম্বর আইনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন সম্পর্কে ব্যাখ্যা থাকলেও কেন্দ্রীয় ছাত্র সংসদ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা দেয়া নেই। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। একটা বিরতি নিচ্ছি ডিবিসি সংবাদে, সঙ্গেই থাকুন। জয়পুরহাটে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার কিনু গুলিবিদ্ধ হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। সংস্থাটির দাবি, নিহত সোহেল রানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। রাতে পাঁচবিবিতে কেশবপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কয়েকজন ব্যবসায়ীর মাদক কেনাবেচার খবর পেয়ে ঘটনাস্থলে যায় র্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আইন শৃঙ্খলা রক্ষায় এই এলিট ফোর্সের ভাষ্য অনুযায়ী আত্মরক্ষায় তারাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে সোহেল রানার গুলিবিদ্ধ মরদেহ ও একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগাজিন ও বেশ কিছু ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইস্টাফিল ওরফে কিনু গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আহত হয়েছে 3 পুলিশ সদস্য। গাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। গত রাত 1টার দিকে উপজেলার রাথুরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 10 থেকে 12 জন ডাকাত সদস্য রাথুরা এলাকায় মৃত মঞ্জু মিয়ার বাড়িতে ডাকাতি করে। পরে পালানোর সময় ওই বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে মাইকিং করে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠায়। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর 2 তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো বিআইডব্লিউটি এর অভিযান চলছে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে 10 দিন এই অভিযান চলবে। সকালে বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ও দীপ্তময়ী জামানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। ওয়াইজঘাট এলাকা থেকে শুরু করে সোয়ারিঘাট ও কামরাঙ্গীরচর নবাবচর পর্যন্ত এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে পাকা স্থাপনা ও টিন শেড বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তবে অবৈধ স্থাপনার মালিকদের দাবি, তাদের প্রত্যেকেরই বৈধ কাগজপত্র রয়েছে। বিআইডব্লিউটিও জানায়, বুড়িগঙ্গা দখলমুক্ত করার আগ পর্যন্ত চলবে এই অভিযান। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে।
অভ্যন্তরীণ রাজনীতিতে নাক না গলাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর। ফার্মার্স ব্যাংকের জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ও নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির বিরুদ্ধে ভ্রমণ ভাতা বাবদ প্রায় 9.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। চিশতির জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ব্যবসায়িক বৈঠকের নামে 2017 সালের 19 থেকে 28 আগস্ট পর্যন্ত লন্ডন ও আরব আমিরাত ভ্রমণ করেন চিশতি। ওই সফরে ভ্রমণ ভাতা বাবদ ব্যাংকের 9,24,673 টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন তিনি। দুদকের দায়ের করা এজাহার মতে বিদেশে ব্যবসায়িক ওই সফরটি ছিল ব্যাংকের ব্যবস্থাপনা কাজের অংশ। ব্যাংকের বিধি অনুযায়ী ওই ভ্রমণে পরিচালনা পর্ষদের কোনো সদস্য যাওয়ার সুযোগ নেই। তারপরও মাহবুবুল হক চিশতি অবৈধ প্রভাব খাটিয়ে এই সফরে যান, যা ব্যাংকের অর্থে বিদেশ ভ্রমণ ছাড়া আর কিছুই নয়। কালোবাজারি মুক্ত করতে রেলের টিকিট ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে ও সেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য মোবাইল অ্যাপ তৈরি করা হবে, এমনটি জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা দুর্নীতি থেকে তত মুক্ত হতে চাই। টিকিট কালোবাজারি বলে কোনো কিছু থাকার কোনো সুযোগই নাই যদি আমরা টেকনোলজি অ্যাডপ্ট করি। যাত্রীরা যে সেবাটা পাচ্ছে এবং আরো যেটা পেতে পারে সেইটাকে আমরা লক্ষ্য রেখে আসলে এখানে আমাদের এই যে দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারনাল ডিজিটাইজেশন আর একটা হচ্ছে G2C অর্থাৎ গভর্নমেন্ট টু সিটিজেন। সংযুক্ত আরব আমিরাতের কমান্ডার নেভাল ফোর্স রয়্যাল অ্যাডমিরাল শেখ সাঈদ বিন হামদান মোহাম্মদ আল নাইয়ান ভারতের নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আবু মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রয়্যাল অ্যাডমিরাল শেখ সাঈদ বিন হামদান মোহাম্মদ আল নাইয়ান রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরে পৌঁছালে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। পরে দুই দেশের নৌবাহিনী প্রধান কুশল বিনিময় করেন। শেখ সাঈদ বিন হামদান মোহাম্মদ আল নাইয়ান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেবার বিষয়ে গুরুত্ব দেন। দুই দেশের নৌপ্রধান মেরিটাইম গবেষণা জোরদার করা সহ পারস্পরিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে আরব আমিরাতের নৌপ্রধান শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ডিবিসি সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। কিছুক্ষণ পরই বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচিত হবেন নতুন স্পিকার, ডেপুটি স্পিকার ও হুইপরা। জাতীয় নির্বাচনের ভুল ত্রুটি শুধরে উপজেলা পরিষদ নির্বাচনে সঠিকভাবে ইভিএম ব্যবহার করা হবে বললেন সিইসি। অভিযানে কৌশল পাল্টে চলছে মাদক পাচার। চট্টগ্রাম ও টেকনাফ ছাড়াও ইয়াবার চালান আসছে বিভিন্ন সীমান্ত পথে। এবং অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধির হাত ধরে বাড়ছে বৈষম্য। নিষ্কৃতির আশায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরকারের। অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধির হাত ধরেই বাংলাদেশে বৈষম্য বাড়ছে, যা দুশ্চিন্তার হলেও অপ্রত্যাশিত নয়। দেশের ধনী গরিব বৈষম্যের পর্যালোচনা করতে গিয়ে এমন বিশ্লেষণ করেছেন অর্থনীতিবিদরা। তবে এই অবস্থা থেকে নিষ্কৃতি চায় সরকারও। তাই বৈষম্য কমানোকে প্রাধান্য দিয়েই তৈরি করা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। উদয় রুদ্রের ছবিতে আরিফুর রহমানের রিপোর্ট। কতগুলো ইট ভাঙতে হবে হিসেব নেই, শুধু জানেন 2.5 ফুট উচ্চতার বস্তা ভরলে মিলবে 20 টাকা। রাজধানীর পথে পথেই বৈভবের পাশে দারিদ্র্যের সহাবস্থান। আসলে চিত্রটা পুরো দেশেরই। আন্তর্জাতিক দারিদ্র্য রেখা দৈনিক $1.90 আয়ের হিসেবে বাংলাদেশে হতদরিদ্রের সংখ্যা 2,41 লাখ। বাংলাদেশ যেহেতু নিম্ন মধ্যমায়ের দেশ, সেক্ষেত্রে দারিদ্র্য রেখার আয় $3.20। বিশ্বব্যাংক বলছে এই হিসেবে দেশে অতি গরিব মানুষ 8,62 লাখ। এই মানুষগুলোর হাত ধরেই শক্ত হয়েছে দেশের অর্থনীতি, কিন্তু দৈনন্দিন জীবনযাপনের হিসাব নিকাশ মিলিয়ে বছরের পর বছর তাদের অর্থনৈতিক অবস্থা থেকে গেছে একই রকম। কিন্তু এই অবস্থার জন্য তারা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী দেশের সম্পদের অসম বন্টন ব্যবস্থা। তবে কৃষি থেকে শিল্প নির্ভরতা রূপান্তরে কিছু মানুষ পেছনে থাকবে। অর্থনৈতিক তত্ত্বে এটাই নাকি প্রত্যাশিত। দ্রুত পরিবর্তনের কারণে বৈষম্য বেড়ে যাচ্ছে এবং এটাই হয়
একটা পর্যায়ে পৌঁছানোর পরে সেটা আবার কমা শুরু করে। আমরা এখনো ওই রাইজিং ইসের মধ্যেই কার্ভের মধ্যেই আছি, ডিক্লাইনিং করতে সময় লাগবে। এখানে অবশ্যই একটা সরকারি ভূমিকা আমরা রাখতে পারি, যাতে করে এই যে ডিক্লাইনিং যে ফেজটা, এটা যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা ইন্ট্রোডিউস করতে পারি। জাতীয় আন্তর্জাতিক সব গবেষণাতেই ভীষণভাবে উঠে এসেছে দেশের অসমতার চিত্র। অতি ধনী মানুষের সংখ্যা বৃদ্ধিতে বিশ্বে প্রথম বাংলাদেশ, আর ধনী বৃদ্ধির হারে তৃতীয়। এমন অসমতা দূর করতে চায় সরকারও। তো পরিকল্পনায় মূল লক্ষ্য থাকবে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো। সেই সময় আঞ্চলিক বৈষম্যের উপরে এবার যথেষ্ট আমরা গুরুত্ব দেব। এমনকি আমাদের উন্নয়ন বাজেট আমরা চাইব যে এই বিষয়গুলো, বিশেষ করে অনুন্নত অঞ্চলগুলোকে প্রাধান্য দিয়ে প্রকল্প প্রণয়ন এবং পরিচালনা করা। 2030 সালে অতি দারিদ্র্য হার 3% আনতে চায় সরকার। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে তখন বাংলাদেশের জনসংখ্যা হবে প্রায় 20 কোটি, অর্থাৎ তখনও অতি দরিদ্র থাকবে প্রায় 60 লাখ মানুষ। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নর ফজলে কবির এই ঘোষণা দেন। নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে 10.9% এবং বেসরকারি খাতে 16.5% ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে। অর্থ বছরের প্রথমার্ধে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 16.8%। এছাড়া অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 15.9% এবং রেপো রিভার্স রেপোর সুদের হার ধরা হয়েছে 4.75% এবং 6%। ব্যাংকগুলোর আমানত কম থাকায় সংকোচনশীল বা রক্ষণশীল মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য। এদিকে নিউ ইয়র্কে আজ রিজার্ভ চুরির মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন গভর্নর ফজলে কবির। প্রতিদিনই কয়েক হাজার পর্যটক কুমিল্লার শালবন বিহার সহ নানা প্রত্নতত্ত্ব পরিদর্শন করেন। প্রতিনিয়তই বাড়ছে এর সংখ্যা। তবে পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে গড়ে ওঠেনি অভ্যন্তরীণ অবকাঠামোগত সুযোগ সুবিধা। শালবন বৌদ্ধবিহার, আনন্দবিহার, রূপবান মুড়া, হাতিগাড়া মুড়া, রানী ময়নামতির প্রাসাদ, লালমাই পাহাড় সহ নানান আকর্ষণে সমৃদ্ধ জেলা কুমিল্লা। নানান সমস্যার পরও কুমিল্লার পর্যটন এলাকাগুলোতে দিন দিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ছুটির দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চে প্রচুর দর্শনার্থী আসে সপ্তম থেকে 12শো শতাব্দীর এসব পুরাকীর্তি দেখতে। এবার ফার্স্ট টাইম এসে দেখলাম, ভালোই লাগলো, অনুভূতিটা ভালো ছিল। কিন্তু এত বছরেও এখানকার অভ্যন্তরীণ অবকাঠামোগত সুযোগ সুবিধা রয়ে গেছে আগের মতোই। ছাউনি, খাবার পানি এবং টয়লেটের ব্যবস্থা না থাকায় পর্যটকরা পড়ছেন নানান সমস্যায়। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার অভাব তো রয়েছেই। পানির ব্যবস্থা নেই, ক্লিন না, যাত্রী ছাউনির সমস্যা, পরিবেশ নাই, সেরকম কোনো সিকিউরিটি নেই। কিছু আজেবাজে লোকও আসে এখানে, সিকিউরিটি গার্ড যদি থাকতো তাহলে অনেক যারা আসছে ঘুরতে আসে তাদের জন্য অনেক সুবিধা হতো। দিনে সেদিনে আমাদেরকে চলে যেতে হয়, অথবা আমাদের আবাসিক যে ব্যবস্থাটা ওইটা এখানে আমরা তেমনভাবে পাচ্ছি না। ভালো একটা জায়গায় ভালো একটা রেস্টুরেন্ট থাকা অবশ্যই দরকার আমাদের মতে। তো আর ফাস্টফুড জাতীয় কোনো খাবারও ভালো জাতীয় কিছু দিকে পাওয়া যায় না। ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান জানালেন, এরই মধ্যে কয়েকটি সেবামূলক সুযোগ সুবিধা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে পর্যটকের সংখ্যা যেমন বাড়বে তেমনি বাড়বে রাজস্ব। আশা করছি এগুলোর সমস্যা আগামী 2-1 অর্থ বছরের মধ্যেই সমাধান হবে। আর এই জিনিসটা যদি আরো দ্রুত সম্ভব হয় তাহলে আমাদের দর্শনার্থী এসে আরো সুন্দরভাবে ঘুরে এবং রাজস্ব আমাদেরকে বৃদ্ধি করতে পারবে এবং সরকারও এক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবে। প্রত্ন সম্পদে সমৃদ্ধ এ জেলায় দ্রুত সুযোগ সুবিধা বৃদ্ধি পেলে পর্যটন শিল্পকে প্রত্যাশিত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলে অভিমত সবার। ডিবিসি নিউজ ডেস্ক। তথ্য প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ তরুণী ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে চলছে খুলনা আইটিএস জব ফেয়ার। সকাল 9টায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় মেলা, চলবে বিকেল 5টা পর্যন্ত। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার কাউন্সিলের আওতায় লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রজেক্টের উদ্যোগে মেলায় অংশ নিচ্ছে তরুণ তরুণীরা। এর আগে চাকরি মেলায় যোগদানের জন্য গত 10 দিনে অনলাইনে নিবন্ধন করেন তারা। মেলায় ঢাকা ও খুলনা বিভাগের 42টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। ডিবিসি সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। জানাবো আন্তর্জাতিক খবর।
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি ও তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া গুইদোর বিরুদ্ধে রাষ্ট্রের সাংবিধানিক স্থিতিশীলতায় গুরুতর আঘাত হানারও অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানায় সুপ্রিম কোর্ট। এর আগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নাক না গলাতে এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় ভেনেজুয়েলায় বিশৃঙ্খলার জন্য রাজনৈতিক সংঘাত তৈরিতে ওয়াশিংটন ইন্ধন দিচ্ছে বলেও জানান তিনি। গত সোমবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যুক্তরাজ্যে ব্রেক্সিট ইস্যুতে আনা নতুন সংশোধনের ওপর ভোটাভুটিতে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেলেন প্রধানমন্ত্রী টেরিজা মে। মঙ্গলবারের ভোটে বিতর্কিত আইরিশ প্রস্তাবনার বিকল্প ব্যবস্থাপনার পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপিরা। প্রস্তাবটি পাশ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন টেরিজা মে। তবে ইউ জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে করা আইনি চুক্তি পরিবর্তন করা হবে না। এদিকে আইরিশ প্রস্তাবনার বিকল্প ব্যবস্থাপনার পক্ষে ভোট দিলেও ইউ থেকে ব্রিটেনের বের হয়ে আসার প্রক্রিয়ায় আর বিলম্ব চান না ব্রিটিশ সংসদ সদস্যরা। ব্রেক্সিট পিছিয়ে নেওয়ার প্রস্তাবে আয়োজিত এক ভোটাভুটিতে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন বেশিরভাগ সংসদ সদস্য। তবে পার্লামেন্ট চুক্তিবিহীন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ওপর আনা সংশোধনের পক্ষে ভোট দিয়েছে ব্রিটিশ এমপিরা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। গ্রেপ্তারদের নাম কদরাজি এবং সাজ্জাদ আলী। কদর গাজী জেএমবির প্রধান কাউসার ওরফে বোমা মিজানের আত্মীয়। গোয়েন্দা সংস্থা NIA বলছে গ্রেপ্তার দুজনই 2014 সালের খগড়াগড় বিস্ফোরণের সাথে জড়িত। ধরপাকড় শুরুর পর তারা দক্ষিণ ভারতে পালিয়ে গিয়েছিল। গ্রেপ্তার 2 ব্যক্তি হায়দ্রাবাদে নলকূপের মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। কিছুদিন আগে তারা পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে আরামবাগে একটি ভবন নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিল। গোপন খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এবার জানাবো ইসলাম গ্রুপ খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে আজ দিনের প্রথম ম্যাচে নীলফামারীতে মুখোমুখি হবে 2 নবাগত ক্লাব বসুন্ধরা কিংস নোফেল স্পোর্টিং। ম্যাচ শুরু দুপুর 3টায়। পরের ম্যাচে বিকেল 4টায় ঢাকায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়বে মোহামেডান। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে স্বাগতিক বসুন্ধরার সাথেই থাকছে ফেভারিটের তকমা। এ পর্যন্ত 2 ম্যাচ খেলে সবকটায় জিতেছে ওরা। গোল ব্যবধানে সবার চেয়ে এগিয়ে থাকায় আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আগের 2 ম্যাচে অস্কার বুজনের ছেলেরা হারিয়েছে 2 জায়ান্ট ক্লাব আবাহনী আর শেখ জামালকে। ওদিকে নোফেল আছে টেবিলের সবার নিচে। লিগে এর আগে একমাত্র ম্যাচে আবাহনীর সাথে 2-1 গোলে হেরেছে নোফেল। এদিকে দিনের আরেক ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া মোহামেডান। লিগে এর আগে 2 ম্যাচ খেলেছে সাদা কালোরা। টিম BGMC-কে 2-1 গোলে হারালেও আরামবাগের কাছে তারা হেরেছে 4-1 গোলের বড় ব্যবধানে। টেবিলের 8 নম্বরে আছে ক্রিস ইভান্সের ছেলেরা। তবে ব্রাদার্স ইউনিয়নও নেই খুব একটা সুবিধায়। লিগে এর আগে খেলা একমাত্র ম্যাচে শেখ রাসেলের কাছে 3-2 গোলে হেরেছে ওরা। বেদখল হয়ে পড়া লালবাগের ওরিয়েন্ট ক্লাব মাঠের সংস্কার কাজ শেষের পথে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মাঠ দখলমুক্ত তো হয়েছে, সেই সাথে যুক্ত হয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলছেন অবহেলায় দখল হয়ে পড়া মাঠগুলো এভাবে উদ্ধার করা গেলে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা আরও সহজ হবে। চারধারে চওড়া ওয়াকওয়ে, নানা রং আর ঢঙের ফুলগাছ, উঁচু স্টিল ফেন্সিং এর মাঝখানে সবুজ মাঠ। অথচ কদিন আগেও এই ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব মাঠের চেহারা এমন ছিল না। একসময় পাইওনিয়র লিগের ম্যাচ হলেও অযত্ন আর অবহেলায় মাঠ হয়ে পড়ে খেলার অনুপযোগী। ক্লাবের কাজ চললেও মাঠের বিভিন্ন অংশ হয় বেদখল, ব্যবহার হয় পার্কিং হিসেবেও। অথচ প্রথম বিভাগ ফুটবল আর ক্রিকেট খেলা এই ক্লাবের মাঠে খেলে গেছেন এক সময়ের তারকারা। পাকিস্তানের সোনালী অতীত দলও এই মাঠে এসছে। আমরা বন্যা সাহায্যার্থের জন্য আমরা চ্যারিটি ম্যাচ খেলেছিলাম এখানে। এবং দার্জিলিং থেকে ফুটবল একাডেমি, যেটি উপমহাদেশের অন্যতম খেলা, চুনি গোস্বামী এবং নুনি গোস্বামী, তারা 2 ভাই টিম নিয়ে আসলেন। ধন্যবাদ জানাই এই কারণে যেটি একটা পূর্ণাঙ্গ একটা মাঠ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে লালবাগের এই মাঠ সংস্কার শুরু হয় বছর 2 আগে। এই মাঠের সাথে রসুলবাগ পার্ক মাঠ সংস্কারের মোট বাজেট 8 কোটি টাকা।
সংস্কারের কারণে মাঠের আকার ছোট হয়েছে খানিকটা, তা নিয়ে প্রশ্ন উঠলেও ঢাকা শহরে মাঠের তীব্র সংকটের মধ্যে প্রশাসনের এমন উদ্যোগকে সার্বিকভাবে স্বাগত জানাচ্ছে স্থানীয় খেলোয়াড় ও কোচরা। মাঠে পানি জমা থাকতো, আমরা খেলতে পারতাম না, আমরা আরো এলাকায় যাই খেলতাম। আগে গাড়ি ঘোড়া রাখতো, আপনার এটাতে খেলতে পারতাম না। এখন আমরা একটা ভালো মাঠ পেয়েছি, প্র্যাকটিস করতে পারবো। জরাজীর্ণ একটা অবস্থা ছিল, তো ধোপারে কাপড় রাখতো, এখানে নানান সমস্যা ছিল। এখন একটা সুন্দর একটা পরিবেশ চলে আসছে খেলার জন্য, এবং আমি আশা করি যে এই মাঠ দিয়ে অনেক একদিন ভবিষ্যতে জাতীয় প্লেয়ার হবে। মাঠের সাথে এই প্রজেক্টে থাকছে ক্রিকেট নেট প্র্যাকটিসের ব্যবস্থা, জিমনেশিয়াম, লাইব্রেরি আর ক্যাফেটেরিয়া। যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধাও। মাঠ থেকে আমরা 18 ইঞ্চি উপরে উঠেছি এবং নিচে এমন বৃষ্টি আসলো যাতে মাঠে যে পানিটা গভীর নলকূপে চলে যায়, এবং চতুর্দিকে যে ওয়াকওয়ে করেছি সেখানে বড় ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। এই পানিটাও আমরা রিসাইক্লিং করে আমরা খেতে পারবো। এইটা আমরা ধরে করে দিয়েছি, কিন্তু এটা সবার রক্ষা করতে হবে। এই মাঠে চলে ওরিয়েন্ট ক্রিকেট একাডেমির ট্রেনিং। সংস্কারের পর ফুটবল একাডেমিও শুরু করা যাবে বলে আশা করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। খালিদ জামিল, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 3টার সংবাদ নিয়ে আসবেন রঞ্জন শুভ্র। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।